হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে দেখো আমরা ক্লাস 8 এর প্রশ্নবিচিত্রা থেকে ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য পরিবেশ বিজ্ঞানের যেটা 8 নম্বর স্কুল দেওয়া হয়েছে, দেখো দিনহাটা গার্লস হাই স্কুল এইচএস থেকে। এই স্কুলের সমস্ত কোশ্চেনের সঠিক আনসার আমরা আজকের ক্লাসে প্রোভাইড করব। তাহলে আজকের ক্লাসটাও কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো। দেখো আমাদের আজকের প্রথম যেটা প্রশ্ন দেওয়া হয়েছে, একটি ক্যাম্বিস বলকে উপর থেকে ছাড়লে তা পৃথিবীর টানে নিচে নেমে আসে কারণ। দেখো একটা ক্যাম্বিস বলকে যখন উপরের দিকে ছোড়া হয় কিছুক্ষণ পর আবার তা নিচের দিকে চলে আসে। কেন চলে আসে তার কারণ এক্ষেত্রে পৃথিবীর টানে বলটার মধ্যে যে ত্বরণ তৈরি হয় সেই ত্বরণের মানটা ক্যাম্বিস বলটির টানে পৃথিবীতে যে ত্বরণটা তৈরি হয় তার থেকে বেশি। তার মানে ক্যাম্বিস বলে এখানে ত্বরণটা বেশি, তার জন্য কি হচ্ছে পৃথিবী ক্যাম্বিস বলের উপর ত্বরণটা বেশি তৈরি করছে, তার জন্য ক্যাম্বিস বলটা পৃথিবীর টানে পৃথিবীর কেন্দ্রের দিকে বা পৃথিবী পৃষ্ঠের দিকে কিন্তু আবার নেমে আসে। তার মানে অপশন সি কিন্তু হয়ে যাবে রাইট আনসার। এরপরে সত্য বা মিথ্যা নিরূপণ করো। নির্দিষ্ট পরিমাণ বলের জন্য ক্ষেত্রফল বেশি হলে চাপ বেশি হবে। চাপ মানে আমরা জানি প্রেসার, সেটা হচ্ছে ফোর্স বাই এরিয়া, বল বাই ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল যত কম হবে চাপ তত বেশি হবে, কিন্তু এখানে বলেছে ক্ষেত্রফল বেশি। ক্ষেত্রফল বেশি যদি হয়, ধরো একটা ভোঁতা ছুরি, তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রফল বেশি, তার জন্য চাপটা কম হয়। আর যদি ধারালো ছুরি হয় যেখানে ক্ষেত্রফলটা কম, সেক্ষেত্রে চাপটা কিন্তু বেশি হয়। তাহলে ক্ষেত্রফল এখানে কম যদি হতো তাহলে চাপটা বেশি হতো। এখানে তাহলে মিথ্যা দেওয়া হয়েছে, এখানে বেশি বলে সেটা কম হবে, তাহলে এটা হবে মিথ্যা। এরপরে জলে ভাসমান অবস্থায় বস্তুর ওজন কত হলে প্লবতা বল 10 নিউটন হবে। আমরা জানি 10 নিউটন যদি হয় তাহলে ওজন যা হবে ঊর্ধ্বমুখী প্লবতাও কিন্তু সমান হবে। এরপরে 10 নিউটন আর 20 নিউটন ওজনের দুটি বস্তুকে একই উচ্চতা থেকে একই সঙ্গে যদি অবাধে মানে বিনা বাধায় পড়তে দেওয়া হয়, কোনটি আগে মাটি স্পর্শ করবে? দেখো আমরা জানি যে এক্ষেত্রে যে কোনো ভরেরই বস্তু হোক না কেন, গ্যালিলিও যেটা অবাধে পতনশীল বস্তু সূত্র আছে সেখানে বলা হয়েছে যে কোনো ভরের বস্তুই কিন্তু একই সঙ্গে মাটি স্পর্শ করে। তাহলে তোমরা এখানে লিখবে যে দুটি বস্তুই একসঙ্গে মাটি স্পর্শ করবে। এরপরে বলছে দেশলাই কাঠির বারুদে কোন ধাতব পদার্থ থাকে? আনসার তোমরা লিখবে পটাশিয়াম। কেমন? পটাশিয়াম এই ধাতু কিন্তু বারুদের মধ্যে থাকে। বেমানান শব্দটি খুঁজে বের করে লেখো। দেখো সোডিয়াম সালফাইড, জিঙ্ক ক্লোরাইড আর ক্যালসিয়াম ক্লোরাইড এই তিনটাই হচ্ছে সলিড মানে কঠিন, কিন্তু হাইড্রোজেন সালফাইড যেটা সেটা হচ্ছে গ্যাসীয় পদার্থ, যার গন্ধ হচ্ছে পচা ডিমের মতো। তাহলে এটা গ্যাসীয় পদার্থ, তার মানে এটা কিন্তু হয়ে যাবে বিসদৃশ বা আলাদা। 2 এর প্রশ্নতে চলে যাব। এবিসিডি এইগুলোকে শনাক্ত করো। প্রথমে বলেছে Fe তার সঙ্গে H2O, এই দুটোর বিক্রিয়াতে কি উৎপন্ন হয়? দেখো এখানে Fe3O4 প্লাস H2 উৎপন্ন হয়। Fe3O4 এটা হচ্ছে A, এটা হচ্ছে B। A মানে এর নাম কি? Fe3O4 এর নাম হচ্ছে ফেরোসোফেরিক অক্সাইড, আর B হচ্ছে হাইড্রোজেন। আর অ্যালুমিনিয়ামের সঙ্গে জলের যখন বিক্রিয়া হয় তখন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়, তার সঙ্গে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। তবে আরো একটা কেস রয়েছে যেখানে অ্যালুমিনিয়ামের সঙ্গে মানে জলের বিক্রিয়া ঘটালে Al2O3 অ্যালুমিনিয়াম অক্সাইড তার সঙ্গে H2 উৎপন্ন হয়, এটাও কিন্তু এক ধরনের বিক্রিয়া। এরপরে বলছে একটি ধাতু ও একটি অধাতুর নাম ও চিহ্ন লেখো যাদের যৌগ মানবদেহে বিষক্রিয়া সৃষ্টি করে। এমন একটি ধাতু তোমরা লিখতে পারবে পারদ। তোমরা মিনামাটার ঘটনা হয়তো শুনে থাকবে, মিনামাটার ক্ষেত্রে কিন্তু পারদ দূষণের ফলে বিষক্রিয়া সৃষ্টি হয়েছিল। তাহলে পারদ হচ্ছে এমন একটা ধাতু। এছাড়া তোমরা চাইলে সীসা বা লেড লিখতে পারো, সীসা বা লেড। কেমন? এটা একটা ধাতু যার সংকেত হচ্ছে পিবি, প্লাম্বাম। তাহলে এটাও হবে, পারদটাও তোমরা চাইলে লিখতে পারবে। আর অধাতু হবে ফ্লোরিন, যেটা শরীরে ঢুকলে, মানুষের শরীরে ঢুকলে সেটা বিষক্রিয়া সৃষ্টি করে। এরপরে পরের প্রশ্ন দেখো, বলছে রাসায়নিক ধর্মের সাহায্যে আলাদা করতে হবে, পার্থক্য করতে হবে জিঙ্ক সালফাইড এবং তার সঙ্গে চুনা পাথর। দেখো আমি আগে চুনা পাথরটা লিখেছি। চুনা পাথরকে যদি উত্তপ্ত করা হয় তাহলে তা বিয়োজিত হয়ে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে। এবার এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসটাকে যদি কোনো স্বচ্ছ চুন জলের মধ্যে পাঠানো হয়, স্বচ্ছ মানে পরিষ্কার একদম ক্লিয়ার, কেমন? স্বচ্ছ চুন জলে যদি পাঠানো হয় তাহলে সেটা ঘোলাটে হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারবো যে যেটা ছিল প্রথমে সেটা হচ্ছে চুনা পাথর। আর জিঙ্ক সালফাইডকে আমরা চিনব কি করে? দেখো জিঙ্ক সালফাইডের সঙ্গে যদি লঘু সালফিউরিক অ্যাসিড
লঘু সালফিউরিক অ্যাসিড দেখো H2SO4, এটা যদি বিক্রিয়া ঘটানো হয় তাহলে সেক্ষেত্রে জিঙ্ক সালফেট উৎপন্ন হয় এবং হাইড্রোজেন সালফাইড H2S উৎপন্ন হয়। যখন এই গ্যাসটা উৎপন্ন হবে, যেহেতু এটার গন্ধ হচ্ছে পচা ডিমের মতো, তাহলে গন্ধ থেকেই কিন্তু শনাক্ত করা যাবে যে হাইড্রোজেন সালফাইড উৎপন্ন হয়েছে। তার মানে প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে জিঙ্ক সালফাইড। তাহলে এরকম ভাবে এই দুটোকে আমরা পার্থক্য করতে পারবো। নেক্সট কোশ্চেনে চলে যাব। দেখো 5 নম্বর কোশ্চেন, এসআই তে জি এর একক লেখো। এসআই তে জি এর যেটা একক সেটা হবে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এটাকে এরকম ভাবেও লেখা যায়, তাই না? নিউটন মিটার স্কোয়ার আর কেজি টু দি পাওয়ার -2। যদি পার না লিখো তাহলে কেজি টু দি পাওয়ার -2 তোমাকে লিখতে হবে। আর এর সাথে প্রশ্ন আছে, দুটি তড়িতাহিত বস্তুর একটি আধান এবং মধ্যবর্তী দূরত্ব যদি দ্বিগুণ করা হয় তাহলে আকর্ষণ বা বিকর্ষণ বলের মানের কি পরিবর্তন হবে? এগুলো কিন্তু প্রত্যেকটা সেটাই জিজ্ঞাসা করা হচ্ছে, বুঝে বুঝে মানে নাও। প্রত্যেকটা কোশ্চেন তোমাদের সামনে আমি খুব সহজভাবে এক্সপ্লেন করছি, আশা করি তোমাদের কোনো অসুবিধা থাকবে না। দেখো এখানে প্রথম ক্ষেত্রে আমরা ফর্মুলা কি জানি, আকর্ষণ বা বিকর্ষণ বলের মান হচ্ছে K ইন্টু Q1 Q2 বাই R স্কোয়ার। Q1 Q2 এগুলো হচ্ছে আধান, ধরো একটার আধান হচ্ছে Q1 আর একটার আধান হচ্ছে এখানে Q2, মাঝে যে দূরত্ব সেটা হচ্ছে R। তাহলে আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক আর মাঝের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এটাই হচ্ছে সূত্র, তাই না? এবার দ্বিতীয় ক্ষেত্রে দেখো এখানে বলা হয়েছে যে একটার আধান দ্বিগুণ করেছে, তাহলে হয়তো Q1টা 2Q1 হয়ে গেছে আর Q2 Q2 আছে, আর দূরত্ব R ছিল পরে 2R হয়েছে। প্রথমে হয়তো 10 ছিল, পরে সেটা 20 হয়েছে, তাহলে 2 ইন্টু 10 এভাবে আমরা লিখি। তাহলে প্রথমে R ছিল, তাহলে পরে 2R, তাহলে 2R এর স্কোয়ার। 2 স্কোয়ার 4, R স্কোয়ার হয়, এটা 2টা আমি সামনে নিয়ে আসলাম। দেখো কাটাকাটি হয়, 2 একে 2, 2 দিয়ে 4, তাহলে 1 এর 2 পড়ে থাকে। আর এই জায়গাটা খেয়াল করো, এটা মানে হচ্ছে F1, তাহলে এটার বদলে F1 বসিয়ে দেবো। তাহলে দেখতে পাচ্ছি যে আগে যা ছিল তার 1 এর 2 অংশ হয়ে যাচ্ছে। অতএব আকর্ষণ বা বিকর্ষণ বলের মান পূর্বের 1 এর 2 গুণ হবে। তাহলে এটা কিন্তু হয়ে যাবে আনসার। আর তোমাদের যদি কোনো কোশ্চেন আনসার বুঝতে যদি অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে ইউটিউবের কমেন্ট সেকশন তো আছে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আমি আরো সহজ করে তোমাদের সামনে এক্সপ্লেন করার চেষ্টা করব। এছাড়া তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হতে পারো। আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সেই টেলিগ্রাম গ্রুপে তোমরা তোমাদের সমস্যাগুলো তুলে ধরতে পারো, আমি যথাসাধ্য তোমাদের সমস্ত প্রবলেম সলভ করার চেষ্টা করব। এরপরে তাহলে চলো আমরা লাইফ সায়েন্সের পোর্শনটা দেখে নিই। প্রথমে দেওয়া হয়েছে দেখো, গলগি বস্তু গঠনে সাহায্য করে, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু বারবার রিপিট হচ্ছে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা এন্ডোপ্লাজমীয় জালিকা থেকে কিন্তু গলগি বস্তু তৈরি হয়। পরের প্রশ্ন দেখো, শূন্যস্থান পূরণ করো। ফ্যাট সঞ্চয়কারী প্লাস্টিড, এটা এক ধরনের লিউকোপ্লাস্টিড, কিন্তু লিউকোপ্লাস্টিডের কিন্তু ভাগ আছে। প্রোটিন সঞ্চয় করলে এক ধরনের নাম, শর্করা যদি সঞ্চয় করে তাহলে এক ধরনের নাম, ফ্যাট বা লিপিড যদি সঞ্চয় করে তাহলে আলাদা নাম রয়েছে। যেমন এখানে ফ্যাট সঞ্চয়কারী যে লিউকোপ্লাস্টিড বা প্লাস্টিড, তার একটা নাম রয়েছে, সেটা হচ্ছে এলআইও প্লাস্ট। কেমন? তাহলে এটা তোমরা লিখবে। সত্য মিথ্যা, এখানে দেখো ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের আবিষ্কারক হলেন রবার্ট ব্রাউন। রবার্ট ব্রাউন কিন্তু নয়, এখানে আবিষ্কারক যারা আবিষ্কার করেছিলেন দেখো নল ও রুস্কা। কেমন? নল ও রুস্কা আবিষ্কার করেছিলেন এবং সেটা 1932 সালে। তাহলে এটা মিথ্যা দেওয়া হয়েছে, রবার্ট ব্রাউন হবে না, তাহলে তোমরা এটা মিথ্যা লিখবে। এক কথায় উত্তর দাও, মেরু অঞ্চলে প্রাণীদের দেহে কি প্রকার প্রোটিন থাকে? তোমরা এখানে লিখবে অ্যান্টিফ্রিজ প্রোটিন থাকে, তাই না, যা তাদের কোষীয় তরলকে জমে বরফের কেলাস যাতে না হয় সেই কাজে কিন্তু বাধা দেয়, মানে কোষীয় তরল বরফে হয় না, এটা থাকে বলে। এরপরে এখানে দেখো 2 এর দেখো টেবিলটা সম্পূর্ণ করতে হবে। লোহিত রক্ত কণিকা, এটার আকৃতিটা তোমরা ডান দিকে লিখবে। আকৃতি হচ্ছে দেখো লোহিত রক্ত কণিকা গোলাকার, দুপাশ চ্যাপ্টা, চাকতির মতো দেখতে হয়, তাহলে এটা লিখবে। আর এখানে দুপ্রান্ত ছুচালো, মাঝখানটা চওড়া, এখানে তাহলে কোন ধরনের কোষ? এখানে তোমরা লিখবে পেশি কোষ। কেমন? পেশি কোষের আকৃতি কিন্তু এমন হয়। এরপরে 3 দাগের সংক্ষিপ্ত প্রশ্ন, রক্তে থাকে এমন একটি কোষের নাম লেখো যেটি নিজের আকার পরিবর্তন করতে পারে। এমন একটা নাম হবে কোষের শ্বেত রক্তকণিকা। কেমন? শ্বেত রক্তকণিকা বা শ্বেত কণিকা লিখলেও হয়। কেমন? আর অপর একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও, বহুকোষী কোন জীবের দেহের বিভিন্ন অঙ্গের কোষের আকৃতি কাজের উপর নির্ভর করে। যেমন দেখো ফ্যাট সঞ্চয়ী চর্বি কোষে চর্বি জমা হওয়ার ফলে নিউক্লিয়াস সাইটোপ্লাজম সহ একদিকে সরে যায়, এই জন্যই কিন্তু যে চর্বি কোষ সেগুলো দেখতে আংটির মতো দেখায়। এরপরে আমাদের একদম শেষ প্রশ্নে চলে এসেছি, বংশগত পদার্থ বহনকারী কোষীয় অঙ্গাণুটির একটি পরিষ্কার চিত্র
অঙ্কন করে বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো। এখানে অ্যাকচুয়ালি দেখো মানে কি বলেছে, বংশগত পদার্থ বহনকারী। তাহলে বংশগত পদার্থ বহনকারী মানে কে বহন করে? তোমরা জানো যে নিউক্লিয়াস কিন্তু বংশগত বৈশিষ্ট্য বহন করে। তার মানে তোমাকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে তোমাদের পেজ নম্বর 182 এখানে নিউক্লিয়াসের যে চিত্র দেওয়া হয়েছে সেই চিত্রটা তোমরা অঙ্কন করবে এবং মূলত যে চারটে অংশ রয়েছে নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, নিউক্লিও পর্দা এবং নিউক্লিও জালিকা, মানে চারটে জিনিস কিন্তু তোমরা দেখাবে। কেমন? তাহলে এই চিত্রটা তোমরা অঙ্কন করবে। তাহলে আজকে আমরা প্রশ্ন বিচিত্রা থেকে 8 নম্বর স্কুল অর্থাৎ দিনহাটা গার্লস হাই স্কুল এইচএস থেকে যে কোশ্চেন পেপারটা দেওয়া ছিল সেটার আমরা সমস্ত কোশ্চেনের সঠিক আনসার প্রোভাইড করলাম। আশা করি আজকে ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে তোমরা প্রশ্ন বিচিত্রা 2024 ক্লাস 8 এই নামে একটা প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে। সেই লিঙ্কে ক্লিক করে এখনো পর্যন্ত প্রশ্ন বিচিত্রা থেকে পরিবেশ ও বিজ্ঞান এবং ভূগোলে যে সমস্ত মডেল কোশ্চেন পেপারগুলো সলিউশন করা হয়ে গেছে সেগুলো তোমরা দেখে নিও। তাহলে আজকের ক্লাস এতটাই। তোমরা সবাই ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।